আচ্ছা, ধরেন আপনারা ৪ বন্ধু মিলে ঘুরতে গেলেন। কিন্তু সেখান থেকে ফিরলেন আপনি একা। বাকি ৩ জনও ফিরল, তবে আর বেঁচে ফিরতে পারল না। ফিরল লাশ হয়ে। তখন আপনি তাদের ফ্যামিলির কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন নিজের বিবেকের কাছে? কি জবাব দিবেন নিজেকে নিজের কাছে? ঠিক এরকমই একটা ঘটনা আজ আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের যিনি ঘটনাটা শেয়ার করেছে তার নিজের সাথেই এই ঘটনাটা ঘটে গেছে। তার নাম হচ্ছে রাকিব। তার বাসা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ লালপুর গ্রামে। রাকিবের মুখ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে করেই বলার চেষ্টা করতেছি। আমি, সজীব ও শাওন আমরা ৪ বন্ধু গ্রীষ্মের ছুটি পেয়ে ভাবলাম যে আমরা কোথাও একটা ট্যুরে যাই, ঘুরে আসি। তখন আমাদের যে ভাবনা সেই কাজ। যেহেতু আমরা ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি, একই ক্লাসমেট, আর আমাদের এত ভালো সম্পর্ক যে একজন অন্যজনকে ছাড়া কোথাও যায় না। যখন ৪ বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে ঘুরতে যাব, ফ্যামিলির কাছ থেকেও পারমিশন পেলাম। যখন বলল যে আমরা ৪ জন একসাথে আছি, ফ্যামিলির দীর্ঘ বিশ্বাস যে আমরা ৪ জন একসাথে থাকলে কখনোই খারাপ কিছু করব না। সেজন্য ফ্যামিলি সবাই আমাদেরকে অনুমতি দিল। আমরা গ্রীষ্মের ছুটি কোথায় কাটাবো চিন্তা ভাবনা করতেছি। এর ভিতরে রাব্বি উঠে বলল যে, "চলো আমরা ময়মনসিংহ গ্রামে যাই। ময়মনসিংহে চেচুয়া নামে একটা গ্রাম আছে, সেখানে ঘুরে আসি।" রাব্বি তখন বলে উঠল যে, "ময়মনসিংহ চেচুয়া একটা গ্রাম আছে, সেখান থেকে ঘুরে আসি।" আমরা সবাই সেখানে সম্মতি দিলাম। রেডিমেডি হয়ে বের হলাম। বের হয়ে আমাদের যেতে ময়মনসিংহ চেচুইয়া গ্রামে গিয়ে পৌঁছাতে তখন রাত আনুমানিক ৭টা কি ৭:৩০ বাজে। তো গ্রীষ্মকাল হওয়ায় ওই এলাকার লোকজন কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে পুরো গ্রামটা। আমরা ওইখানে গিয়ে চেচুইয়া গ্রামে গিয়ে বললাম যে, "আমরা এরকম ট্যুরে আসছি, আমাদেরকে একটা থাকার রুম বা হোটেল এগুলো একটু ব্যবস্থা করে দেওয়া হোক।" ওইখান থেকে কিছু গ্রাম্য আদিবাসী তারা বলল যে, "আচ্ছা ঠিক আছে। আপনারা এখানে একটা পাশে হোটেল আছে, ওই হোটেলে উঠেন। তবে একটা কথা, আপনারা রাতে কখনো বের হবেন না একা।" এই কথা বলার পরে আমরা বললাম যে, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা সবাই টায়ার্ড, অনেক দূর থেকে জার্নি করে আসছি। আমরা বিশ্রাম নিব।" তখন ওই বৃদ্ধ লোকটা আমাদের একটা হোটেল ইশারা করে দেখিয়ে দিল। আমরা সেই হোটেলে গিয়ে উঠলাম। ওঠার পরে রাতে আমরা ৪ জন বন্ধু মিলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। রীতিমতো রাতটা আমাদের কেটেই গেল। ভালোই কেটে গেল। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি, উঠে সেই দেখতেছি সেই গ্রাম্য মানুষজন এসে দাঁড়িয়ে আছে। তারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে, "রাতে ঘুমাতে কোনো কষ্ট হয়নি তো? কোনো ঝামেলা হয়নি তো?" আমরা তখন বললাম যে, "না, ঠিক আছে, সব ঠিক আছে। সব ওকে।" তখন বলল যে, "আপনারা রাতে বাহিরে বের হবেন না। আপনারা যে ২ দিন আছেন এখানে থাকবেন যতদিন, আপনারা কখনো রাত ১০টার পরে বাহিরে বের হবেন না।" তখন সজীব একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করল, "কেন, কি হয়েছে এখানে?" তখন ওই বৃদ্ধ লোক বলল যে, "বাবা, এখানে একটা শিমুল গাছ রয়েছে এই পথের মাঝে। এখান থেকে যে রাতে যায় সে আর ফিরে আসে না। কখনো যদি রাত ১০টার পরে কেউ এই শিমুল গাছের নিচ থেকে যায়, সে আর ফিরে আসে না। যদিও আসে তার লাশ হয়তোবা পরের দিন মৃত অবস্থায় পাওয়া যায়। ওইখানে একটা অলৌকিক কিছু একটা রয়েছে।" এটা শুনে সজীব একটু হেসে উড়িয়ে দিল। উড়িয়ে দিয়ে সজীব তখন শাওনকে বলল, "দেখছিস আমরা কোথায় এসেছি? আমরা ভূতের গ্রামে চলে এসেছি। আজকে আমরা ভূত দেখব।" তখন আমি সজীবকে বললাম যে, "এই সজীব, থাম, দুষ্টুমি করিস না। বৃদ্ধ মানুষ যেহেতু বলছে, হয়তোবা গ্রামের এটা প্রচলিত রয়েছে, মানুষকে ভয় দেখানোর জন্য এরকম কিছু হয়তোবা ওইখানে প্ল্যান করে রেখেছে।" তখন ওই বৃদ্ধ লোকটা বলল যে, "না বাবা, আমি যেটা বলতেছি এটা সত্যি কথাই বলতেছি।" বৃদ্ধ লোকটার পাশ থেকে কিছু ল ইয়ং পোলাপাইন ওরাও বলে উঠল যে, "হ্যাঁ ভাইয়া, এই কাকা যা বলছে এটা সত্যি কথা।" এটা শুনে রাব্বি তখন বলল যে, "ধেইরে, ভূত-টুত এগুলো কিছু হয় না। ভূত বলতে কিছু হয় নাকি?
ওগুলো মানুষই হচ্ছে ভয় দেখাচ্ছে। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য এরকম কিছু প্ল্যান করে রেখেছে। তখন ওই বৃদ্ধ কাকা বলল যে, "বাবা, তোমরা আমার কথা শোনো আর তোমরা রাতে বের হইও না। এখানে সত্যি অলৌকিক কিছু আছে।" তখন সজীব হাসে আর বলে শাওনকে যে, "শাওন, আমরা আজকে রাতে ভূত দেখব, চলো।" এটা শুনে এই বৃদ্ধ লোকটার কপালে একটা ভাঁজ পড়ে গেল, চিন্তার ভাঁজ পড়ে গেল যে কি বলতেছে এরা? এরা কি সত্যি, সত্যি রাতে বের হবে? তখন ওই বৃদ্ধ লোকটার পাশে যে ছেলেটা রয়েছে তার বয়স হবে আনুমানিক ২৩ বছর। সে ছেলেটা বলল, "আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আপনারা যেহেতু এতই বলতেছেন, আপনারা শহরের মানুষ বিশ্বাস করেন না ভূত-প্রেত, তাহলে আজকে রাতে আপনারা সেখানে গিয়ে দেখেন। আপনারা যদি ওই শিমুল গাছের নিচ থেকে যেতে পারেন বা পার হতে পারেন তাহলে আপনারা পরের দিন আমাকে যা বলবেন আমি তাই করব।" এটা শুনে শাওন ও রাব্বি এক চান্সে বলে ফেলল যে, "হ্যাঁ, আমরা পারবো।" আমিও সজীবও তাদের সঙ্গে সহমত দিলাম। বললাম, "হ্যাঁ, অবশ্যই পারবো। কেন নয়?" আর ভূত-প্রেত বলতে কিছুই নয়। ওই ছেলেটা আমাদের বলল যে, "ভাইয়া, আপনি যে এইটা নিয়ে আসবেন সেটা আমি বিশ্বাস করি কিভাবে? আমি সেটা বিশ্বাস করব কিভাবে?" ওই ছেলেটার নাম ছিল জাহিদ। জাহিদ তখন বলল যে, "আপনারা যে এটা নিয়ে আসবেন আমি বিশ্বাস করব কিভাবে?" তখন রাব্বি বলল যে, "আমরা যে এটা নিয়ে আসবো তার প্রমাণ হিসেবে ওই রাতে ওই গাছ থেকে আমরা একটা ছাল তুলে নিয়ে আসবো। একটা ছাল, গাছের ছাল তুলে নিয়ে আসলে তো বিশ্বাস করবে?" তখন ওই ছেলেটা বলল যে, "হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। আপনি যদি রাতে পারেন তাহলে অবশ্যই নিয়ে আসবেন।" তো জুড়ে দিল। এই শর্ত শুনে আমিও সজীব এক চান্সে বলে ফেললাম যে, "হ্যাঁ, অবশ্যই পারবো। কেন পারবো না?" শাওন ও রাব্বি আমাদের সাথে সহমত দিল। বলল যে, "হ্যাঁ, অবশ্যই পারবো। এটা তো আমাদের কাছে মামুলি ব্যাপার।" তো ঠিক আছে, তাহলে আজ রাত আপনি ১০ টায় চলে যাবেন সেখানে। আমরা তখন বললাম যে, "ঠিক আছে, আমরা ১০ টায় না, আমরা যাব রাত ঠিক ১২ টায়।" মনির তখন একটু বলল, "ভাইয়া, রাত ১২ টায় কিন্তু অনেক রিস্ক হয়ে যায়।" আমরা ৪ জনই হেসে উড়িয়ে দিলাম। তারপরে সারাদিন মনির আমাদের সাথে ছিল, অনেক গল্প বলল সেই শিমুল গাছ নিয়ে। শিমুল গাছে এখনো অদৃশ্য আত্মা দেখা যায়। মূলত ওইখানে হয়েছিল একটা ঘোর তান্ত্রিক। যে তান্ত্রিকের নাম হচ্ছে কার্তিক চন্দ্র রায়। সেই কার্তিক চন্দ্র রায় ওইখানে বসে ঘোর তাপস্যা করত। সে তাপস্যা করত ওইখানে, এমন কিছু করত যে খারাপ কিছু, ভালো কিছু করত না। ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য সে ওই শিমুল গাছটার নিচে বসে পূজা আর্দনাত এগুলো করত। ১ম এ মানুষের, গ্রামের মানুষের প্রচুর উপকার করত, অনেক উপকার করত। উপকার করতে, করতে মানুষজন তার উপরে এত অন্ধভক্ত হয়ে গেছিল, কেউ বুঝতেই পারে নাই যে তার মনে এত কিছু চলতেছে বা সে কালো জাদুর পুজো করতেছে। প্রতিদিন গ্রাম থেকে একটা যুবতী মেয়ে হয়তো নিখোঁজ হয়ে যায়, তা না হলে কারো নতুন বউ নিখোঁজ হয়ে যায়। কোথায় যায়, কি করে কেউ জানে না। সবাই ১ম ভাবলো হয়তোবা প্রেমিকার সাথে ভেগে যায় বা হয়তোবা কোনো সম্পর্ক আছে সেজন্য চলে যায়। অন্য ছেলের হাত ধরে হয়তোবা অন্য কোথাও চলে যায়। সবাই এটা ভেবে বিষয়টা নিয়ে আর আগায় না। বিষয়টা সেখানে মান-সম্মান যাবে সেই ভয়ে সেখানেই রেখে দেয়। কিন্তু একদিন ঘটলো তার উল্টো ঘটনা। তখন শাওন তাকে জিজ্ঞেস করলো যে, "ভাইয়া, কি ঘটনা ঘটলো?" মনির বলতেছে যে, "ভাইয়া, আমাদের এলাকার একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে রায়হান। রায়হান একদিন রাতে ওইখান থেকে যাচ্ছে। যাওয়ার পথে তখন রাত প্রায় ২টার মতো, ২টা কি ২:৩০ বাজে। রায়হান সারাদিন কাজ করছিল। রায়হান সাধারণত মাঠে কাজ করে। মাঠে কাজ করার পরে সে মাঠের কাজ শেষ করে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে, তখন তার বাসায় খাবার কিছু ছিল না। সে খাবারের খোঁজে বাহিরে বের হলো। বের হয়ে তারপর মাছ ধরতে গেল নদীতে। নদী থেকে মাছ ধরে নিয়ে আসতে, আসতে তার রাত ২:৩০ মতো বেজে যায়। সে আসার পথে দেখে ওইখানে একটা টিপটিপ করে বাতি জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে চারপাশে। আর সেই কার্তিক, কি যেন, সেই তান্ত্রিক কার্তিক বাবু সে কি যেন তন্ত্রমন্ত্র করতেছে, পড়তেছে, অনেক জোরে, জোরে পড়তেছে। আর এলাকার একটা মেয়ে কাজল, সে কাজল চারপাশে মোমবাতি তার মাঝখানে বসে আছে।
তারপরে এটা দেখে রায়হানের একটু সন্দেহ হলো। রায়হান দূর থেকে বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করতেছে। লক্ষ্য করার চেষ্টা করার পরে রায়হান দেখতেছে সেই কার্তিক তাকে তার কপালে কি যেন লাল লাল দিয়ে দিচ্ছে। তারপরে হঠাৎ করে এক বিশাল বড় এক বটির মতো নিয়ে আসছে, যেগুলো ধারালো অস্ত্র। বিশাল বড় এক ছেনা নিয়ে আসছে, ওইটা দিয়ে অনেক বড় এক তরবারি। এত বড় ছুরি এর আগে রায়হান কখনোই দেখে নাই। সেই ছুরিটা দিয়ে এক কোপ দিয়ে সেই মেয়েটার ঘাড় আলাদা করে ফেলেছে। এটা দেখে রায়হান আর ওইখানে নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানেই সেন্সলেন্স হয়ে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে পরের দিন সকালবেলা যখন ওইখান থেকে লোকজন যা কাজ করতে যাচ্ছে, দেখে রায়হান ওইখানে অচেতন অবস্থায় পড়ে আছে। রায়হানকে দেখে এলাকার লোকজন ধরাধরি করে তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে গিয়ে রায়হানকে জিজ্ঞেস করলো যে, রায়হান তুমি কি দেখেছো আর কি কারণে এমন অচেতন হয়ে পড়েছো? তখন রায়হান রাতের ঘটনাটা পুরোপুরি খুলে বলল। খুলে বলার পরে গ্রামের সব লোক এক হলো, এক হয়ে সেই তান্ত্রিক কার্তিকের বাসায় গেল। কার্তিকের বাসায় গিয়ে দেখে যে কার্তিকের ছোট্ট একটা ঘর, ছাউনি দেয়া শিমুল গাছের সাথে। সেই ছাউনির উপরে সেই কাজলের জামা কাপড় এগুলো দেখা যাচ্ছে, আর এগুলো রক্তাক্ত। তারপরে গ্রামের সকল লোক ক্ষিপ্ত হয়ে কার্তিককে ধরলো, ধরে শিমুল গাছের সাথে বেঁধে দিল। বেঁধে দিয়ে বিধুম পিটানো দিল। এক পর্যায়ে অনেক মায়ের পিঠ খাওয়ার পরে কার্তিক নিজে স্বীকার করলো যে হ্যাঁ, আমি একে বলি দিয়েছি আর এর দেহ আমার ঘরের ভিতরে। আমি এর আগেও 19টা বলি দিয়েছি, এটা হচ্ছে আমার 20 নাম্বার বলি। আর সবগুলো দেহই আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি, আর আমি এখানে কালী মায়ের ভোগ দিচ্ছি। এ কথা শুনে গ্রামের লোকজন এতটাই ক্ষিপ্ত হলো যে গ্রামের কিছু কিছু যুবক ছেলে এসে তার উপরে পেট্রোল ছিটিয়ে দিয়ে সেখানেই সেই গাছের সাথেই আগুন ধরিয়ে দিয়ে জ্বলন্ত অবস্থায় মেরে ফেলে। জীবন্ত মানুষ জ্বলন্ত আগুনের উপরে সেই তান্ত্রিককে মেরে ফেলে। তারপর থেকেই ওখান থেকে যে যায় সেই কিছু না কিছু একটা শিকার হয়, কিছু না কিছু দেখতে পায়, হয়তোবা কোনো না কোনো কিছু একটা ফেস করে। এই কথা যখন মনির আমাদের চারজনের সাথে বলল, আমরা বিষয়টা রূপকথা বা কাল্পনিক ভেবে হেসে উড়িয়ে দিলাম। আমরা বিষয়টা কেয়ার করলাম না। তারপরে মনির বলল যে ঠিক আছে, আপনারা তাহলে আজকে রাতে যান, যাওয়ার পরে দেখবেন। সারাদিনটা আমাদের কেটেই গেল। রাত্র তখন 9টা বাজে। আমরা রাতের খাওয়া দাওয়া করে আমরা একটু পায়চারি করে 4 বন্ধু মিলে আড্ডা মারতেছিলাম। আড্ডা মারতে মারতে রাত 11টা 37 মিনিট বাজে। তখন রাব্বি বলে উঠলো, কিরে যাবি না? আমি, সজীব, শাওন তখন বললাম যে আচ্ছা চল, আমাদের তাহলে আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমার 4 বন্ধুর হাতে 4টা মোবাইল ছিল। তারপরে রাব্বি একটা হাতে টর্চ লাইট নিল, যাতে আমরা এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যাতে ক্লিয়ারলি দেখতে পারি সেই জন্য। আমরা 4 বন্ধু মিলে সেই গাছটার ধারে ধীরে ধীরে রাস্তার পাশ দিয়ে সেই শিমুল গাছের কাছে গেলাম। কাছে গিয়ে সবকিছু ঠিক আছে, নর্মাল। যখন ওই শিমুল গাছের উপরে কোপ দিল, রাব্বি লাইট মেরে রেখেছে আর শাওন একটা কোপ দিছে, হাতে একটা বটি নিয়ে গেছিল, সেই বটি দিয়ে যখন একটা কোপ দিছে, তখন মনে হলো যে প্রচুর ঝড় বন্যা শুরু হয়ে গেছে। এত ঝড় কোথা থেকে আসছে কেউ জানে না। আর এই ঝড়টা আর কোথাও হচ্ছে না, শুধু ওই শিমুল গাছটার ওইখানেই হচ্ছে। এত ঝড় বন্যা, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে চন্ডবন্ড করে ফেলবে, বন্ড করে ফেলবে, এরকম একটা অবস্থা। এটা দেখে সজীব তখন বলল যে ভাই, আমার কাছে বিষয়টা স্বাভাবিক লাগতেছে না। তখন শাওন রাব্বি একটু হেসেই উড়িয়ে দিল যে হে, কি বলছিস, তুই ভয় পাচ্ছিস মনিরের সে মন গলা গল্প শুনে? তখন আমিও সজীবকে বললাম যে দূরে বাদ দে, এগুলো কিছু না। শাওন ওর মতো করে কাজ করার চেষ্টা করতেছে। যখন আবার দ্বিতীয়বার সেই গাছে কোপ দিল, আর কি হঠাৎ করে তার রাব্বির হাতের টর্চ লাইট নিভে গেল। রাব্বির হাতের টর্চ লাইট নিভে গেল পর আমি, সজীব, শাওন আমরা আমাদের ফোন বের করলাম। বের করে
লাইট মারার চেষ্টা করলাম, কিন্তু আমাদের ফোনগুলো একটাও কাজ করতেছে না। এটা দেখে সজীব বলল, ভাই এখানে স্বাভাবিক কিছু হচ্ছে না, এখানে হয়তোবা অস্বাভাবিক কিছু হচ্ছে, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। যখন এই কথা সজীব বলল, ঠিক তখনই আমাদের চারজনের কানের পাশে এসে ফিসফিস করে কেউ যেন বলল, এবার তোর পালা, বড্ড দেরি করে ফেলেছিস, অনেক দিন অপেক্ষা করেছি তোদের জন্য, আজ তোরা এসেই গেলি। এরকম করে একটা শব্দ এসে হা হা করে একটা হাসির রিয়েট আসলো। এটা শুনে রাব্বি চমকে গিয়ে জোরে ডাক মেরে বলল, কে? মনির, তুমি আমাদের দুষ্টুমি করতেছো, আমাদের সাথে আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছো? আমরা ভয় পাই না। তখন হঠাৎ করে চারপাশ থেকে মনে হচ্ছে মোমবাতি জ্বলে উঠল, আর আমরা চারজন ঠিক ওইখানে মনে হচ্ছে অচেতন অবস্থায় আটকে আছি, কেউ কোথাও যেতে পারতেছি না। আমরা ওইখানে এমনভাবে স্থির হয়ে আছি যে আমাদের ওইখানে আটা দিয়ে বেঁধে রাখা হয়েছে, পা নাড়াচাড়া করার মতো শক্তি নেই। এর ভিতরে একটা লোক সেই শিমুল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো, এসে কি কি যেন তন্ত্রমন্ত্র পড়তেছে। হঠাৎ সজীবের মাথায় কি যেন লাল সিঁদুরের মতো দিয়ে দিল, দিয়ে সে হলুদ দিল, হলুদ দিয়ে তারপরে কি যেন পড়তেছে। এইটা দেখে আমি, শাওন ও রাব্বি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমরা কিছু বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। এর ভিতরে রাব্বি কিভাবে যেন ওর হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল, পড়ে গিয়ে একটা মোমবাতি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে রাব্বি প্রচন্ড জোরে দৌড় দিতে পারলো। রাব্বি প্রচন্ড জোরে দৌড় দিল আর বলল, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমি লক্ষ্য করলাম যে রাব্বি দৌড়ে কোথাও যাচ্ছে না, এই চার যে চক্করটা আছে সেই চক্রের ভিতরে ঘুরতেছে। হঠাৎ রাব্বিকে দেখলাম একটা গাছের মাথার উপরে উঠে গেছে, উঠে উল্টো হয়ে বসে আছে। উল্টো হয়ে শুধু বসেই আসছে না, ওর নাক মুখ থেকে প্রচুর পরিমাণ ব্লাড যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে ওইখানে স্থির হয়ে রইলাম, আমার কথা বলার কোনো ভাষাই ছিল না। এর ভিতরে সজীবের এই অবস্থা, সজীব ইচ্ছাকৃতভাবে শুয়ে পড়লো মাটির ভিতরে শুয়ে পড়েছে এমন ভাবে যে মানুষ বলি দিলে যেভাবে হয় সেভাবে। শাওন ও আমি অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। তখন দেখতেছি সেই তান্ত্রিক কার্তিক, সেই কার্তিক বাবু হাতে সেই অস্ত্র নিয়ে আসছে, ধারালো সেই অস্ত্রটা, সে তরবারিটি নিয়ে এসে এক কূপ দিয়ে আমাদের সামনে আমার বন্ধুর সজীবের কল্লাটা আলাদা করে দিল, দুই ভাগ করে দিল। এটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, আর শাওন প্রচন্ড বেগে দৌড় দিল। শাওন কোন দিকে দৌড় দিল আমি জানি না, আমি নিজেকে আর কন্ট্রোল না করে আমি সেন্সলেস হয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমি আমাকে আবিষ্কার করি আমার রুমে, আর আমার পাশে কাউকে দেখি না। তখন আমি এলাকাবাসীকে জিজ্ঞাসা করলাম যে আমার বন্ধুরা কোথায়, ওদের কি হয়েছে, ওরা কোথায়? কিন্তু তখন গ্রামবাসী সবাই নিশ্চুপ হয়ে আছে। গ্রামবাসীর এই নিশ্চুপ দেখে আমি আর বুঝতে আমার কিছু বাকি রইল না যে ওদের সাথে হয়তোবা খারাপ কিছু ঘটেছে। তাহলে আমি যে রাতে যেটা দেখেছি সেটা সম্পূর্ণই ছিল সত্যি, তাহলে এর থেকে কোনো মিথ্যা ছিল না বা স্বপ্ন ছিল না। পরের দিন আমি ওই লোকদের কাছে জিজ্ঞেস করলাম যে আমাকে কোথায় পেয়েছো? তখন তারা বলল যে আমি শিমুল গাছের ঠিক 4-5 হাত দূরে পড়ে আছি, আর সজীব সেও তার ডেড বডি পড়ে আছে শিমুল গাছের গোড়ায়, আর শাওন তার ডেড বডি পড়ে আছে প্রায় শিমুল গাছ থেকে 20 হাত দূরে গিয়ে পড়ে আছে, আর রাব্বির ডেড বডি সেই শিমুল গাছের একটা মগ ডালের উপরে পড়ে আছে। এটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, প্রচুর কান্নায় ভেঙে পড়েছি। আমার এত প্রিয় চারজন বন্ধু, আমরা চারটা বন্ধু, একই আত্মা একই প্রাণ, একই সাথে ঘুরতে আসলাম, আজ 3টা বন্ধু এভাবে স্বপ্নের মতো হারিয়ে গেল।
আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমি এটা দেখার পরে আমি কেমন যেন পাগল, পাগল হয়ে গেছি। আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না। তখন সেখানের মানুষজন আমাকে ধরে সেই আমার বন্ধুদের লাশ সহকারে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। আমাদের এই গ্রামের লোকজনকে খবর দেওয়া হয়, সবাই আসে। আমি আমার বন্ধুদের শেষ বিদায় জানানোর মতো আমার এতটা শক্তি ছিল না। আমি আমার বন্ধুদের দিক তাকাতে পারিনি। তারপরে আমার জীবনে কালবৈশাখী ঝড় নেমে আসছে। আমি এখনো, এখনো মাঝে সাঝে সেই কার্তিক বাবুকে আমি মাঝে সাঝেই দেখতে পাই। দেখি সে সেই ধারালো অস্ত্র নিয়ে তরবারি নিয়ে এসেছে যে আমাকে বলতেছে, "এবার তোমার পালা।" আমার এভাবেই দিন কেটে যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এগুলো থেকে বের হয়ে আসতে পারি।